শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকের আড্ডা তো জমবে অবশ্যই, এবং আড্ডা জমার জন্য যে দুজন গেস্ট অফ অনার আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, তাদের দুজনকে আপনারা ভালো করেই চেনেন এবং তারা আসলে কিন্তু বেশ আড্ডা জমে ওঠে। এবং তার মধ্যে একজন খুবই জনপ্রিয় গীতিকবি আছেন আমাদের সঙ্গে, এবং এই সময়ের হালের সবচেয়ে জনপ্রিয় আমি বলবো, এবং আমাদের প্রিয় গানগুলোর মধ্যে বেশিরভাগ গানই আমার মনে হয় বর্তমানে তারই লেখা, রবিউল ইসলাম জীবন। এবং জীবন ভাইয়ের সঙ্গে আজকে সঙ্গ দিচ্ছে আমাদের পুষ্পিতা, আমাদের খুদে গানরা যে পুষ্পিতা, এখন তো আর খুদে নেই, এখন অনেক বড় শিল্পী হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছো? খুব ভালো আছি, আর দুজন প্রিয় মানুষের মাঝখানে বসে আছি, এইজন্য একদম আমি আমারও অবস্থা তাই, আমারও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এবং আপনি আছেন বিলেটেড হ্যাপি বার্থডে বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। এবং পুষ্পিতাকে শুভ জন্মদিন। পুষ্পিতার 3 দিন আগেই জন্মদিন ছিল, 8 তারিখে ছিল। একসাথে করে ফেলি, অসুবিধা নেই। আচ্ছা, জন্মদিনের কথা একটু শুরু করি তাহলে। জীবন ভাইয়ের জন্মদিনটা কেমন হয় আসলে? আমার আসলে তো আমরা তো গ্রাম থেকে বেড়ে ওঠা, ছোটবেলায় তো আমরা প্রথমে তো জন্মদিন জানতামই না, অরিজিনাল জন্মদিন যেটা স্কুলের সার্টিফিকেট একটা দিয়েছিল। তো আমার মার কাছ থেকে আমি আমার জন্মদিনটা যখন জানি, আমার মনে হয় ঢাকায় আসার পর 2004-5 সালের দিকে একদিন আমি জাতীয় সংসদে যাই আমার এক বন্ধুর সাথে। তো ওখানে গিয়ে ওখানে সব বছরের ক্যালেন্ডার থাকে, তখন হচ্ছে আমি ওই সালের ক্যালেন্ডারটা বের করেছি। ক্যালেন্ডার বের করে আমার বাংলা তারিখটা ধরে তারপরে আমরা ইংরেজি তারিখ বের করেছি যে এত সালের এই তারিখে আমার জন্মদিন। এবং আমার তো বাংলাদেশে তো আমাদের বেশিরভাগের স্কুল থেকে আগে একটা জন্মদিন দিয়ে যায়, ওই যে স্যার টেস্টের আগে। তো ওই জায়গা থেকে ওইটা তো, যার কারণে আমি আমার জন্মদিনটা অনেক পরে জেনেছি। আর গ্রামে আসলে আমার কখনোই পালন করা হয়নি। এখন তো জন্মদিন অনেক ডিফারেন্ট। এখন আসলে যে সত্যি কথা, বিশেষ করে ফেসবুক, সামাজিক মাধ্যমের কারণে, মোবাইল, এগুলোর কারণে মেসেজ, প্রচুর কল, ফেসবুকে প্রচুর পোস্ট হয়, তারপর অনেকে হয়তো দেখা করতে আসে, খুব এনজয় করি এবং ভালো লাগে। এবং আমি জীবন থেকে এই প্রশ্নটা করলে আমি জানি খুব সুন্দর একটা উত্তর পাওয়া যাবে। সেটা হচ্ছে জীবন তো অনেক বদলে গেছে এখন। আপনি যেমনটি বলেন যে কেক কাটার কনসেপ্টই আগে ছিল না, রাইট? হ্যাঁ, এখন তো ঢাকায় আসার পরে বন্ধু বান্ধব, ভক্ত সবাই মিলে সেলিব্রেট করে সবকিছু। এখন মায়ের সঙ্গে আসলে রিপোর্টটা কেমন হয়? মানে এখন কি জন্মদিনে মাকে ফোন করা হয়? হ্যাঁ, মা তো আসলে আমি ফোন করে মার কাছ থেকে দোয়া নেই যে মা আজকে আমার জন্মদিন, আপনার তো মনে আছে। মা কি বুঝতে পারেন যে আপনি যত জনপ্রিয় একজন মানুষ, আপনি যত ভক্ত? মা তো অনুভব করেন, আর মা তো যখন ঢাকায় থাকেন তখন তো মোটামুটি দেখেন, বা আমার বাসায় অন্যদের কাছ থেকে শুনে মারা তো আসলে সবকিছুই বুঝতে পারে। আচ্ছা, কিছু না হলেও মা আসলে মনে করে জন্মদিন, তাই না? মা তো বুঝতে পারে, তবে আলাদা আর কি। আগে ছোটবেলায় একরকম ছিল, এখন আরেক রকম। এখন আসলে মানুষের জন্মদিন বলতে, বিশেষ করে ফেসবুক একটা, যেহেতু বাংলাদেশের মানুষ এটাতে বেশি ইউজ টু, এখানেই এটার মানে উত্তাপ ভালোবাসা যেটুকু হয় ফেসবুকে বেশি হয়। ফেসবুক থেকে আসলে আমরা এগুলো এখন জানি, সবই ফেসবুকই হয়ে যাচ্ছে আসলে, তাই না? একদম এখন ওই সময় এরকম, এটাই আসলে আমাদের এইভাবে অভ্যস্ত আর কি আমরা। তবে গানগুলোর আসলে বিস্তৃতি অনেক বাড়ছে, মানে পরিচিতি পাচ্ছে ফেসবুক সবকিছু দিয়ে। মা যখন গান শুনে বা গান লেখাটা যখন জানতে পারে যে আপনার একটা জনপ্রিয় গান, এরকম তো অসংখ্য গান আপনি লিখেছেন, তো মায়ের আসলে অনুভূতিটা এক্স্যাক্টলি কেমন আসলে? আমি যখন, সত্যি কথা, যখন আমি গান লিখি, আমার গান যখন বের হচ্ছে না, তখন আমি যে একটা কষ্টের মধ্যে ছিলাম, যে একটা ব্যথার মধ্যে ছিলাম, ওটার মানে সবচেয়ে বড় আমার মনে হয় আমার মানে বন্ধু হচ্ছে আমার মা। মার সাথে আমি শেয়ার করতাম যে আমি মা জানে আমি গান লেখার জন্য ঢাকায় আসছি, অমুক স্টুডিওতে যাচ্ছি, তমুকের কাছে ঘুরছি, কাজ হচ্ছে না, চেষ্টা করতেছি, মন খারাপ করতেছি। মা আমাকে ভরসা দিতেন এবং মা বলতেছে হবে, একদিন হবে। মার মানে উনি হয়তো গান, উনিও, আমার মা যেটা গান পছন্দ করেন, বিশেষ করে আমরা ছোটবেলায় দেখতাম গ্রামে বিভিন্ন বিয়ে হলে তো মহিলারা এক ধরনের একটা পুঁথির মতো করে একটা গান, গীত বলতো। হ্যাঁ, তা আমার মাকে দেখতাম আমি ছোটবেলায় যে এরকম ওনাদের সাথে উনি সহ এরকম করছেন, হ্যাঁ, মানে গ্রামে আগে। এখন তো এই কালচারই নেই, এখন ওনারা ওই জেনারেশন, এগুলো সব কিন্তু আসলে মানুষ ভুলে গেছে, ওনারা এখন হয় না এখন। তো মা খুবই ফিল করতেন এবং মা দোয়াটা ছিল বলে আসলে আমরা এত দূরে। নিশ্চয়ই। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, মাকে যেটাই বলবো আমি করতে পারবো কিনা, বলবো যে হ্যাঁ করতে পারবো। বেস্ট থিং ফ্রম মাদার। আমি একটু পুষ্পিতার কাছে জিজ্ঞেস, পুষ্পিতার জন্মদিনও তো নিশ্চয়ই প্রত্যেক বছর বদলাচ্ছে একটু করে, তো এবারের বছরটা কেমন গেল আসলে? প্রত্যেক বছরই আসলে জন্মদিনে আমি কিছু না কিছু সারপ্রাইজ পাই, তো এই বছর ব্যতিক্রম না। আমার ফ্রেন্ডের থেকে তো সারপ্রাইজ পাই। আর এই বছর যেটা হয়েছে যে দেখা যায় যে বছরের সারা বছরই তো আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটাই, ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না। তো এই বছর যেটা হয়েছে যে আমার বার্থডের সময় একদম আমার খালামণি থেকে শুরু করে সবাই আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, কেক নিয়ে এসে হাজির, তারপর সবাই মিলে একসাথে কেক কাটলাম, কেক কেটে উদযাপন করলাম, সেই সাথে আমার ফ্রেন্ডস যারা ছিল তাদের সাথেও কেক কেটে উদযাপন করলাম, এভাবেই। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করাই যেতে পারে যে তোমার এমন কোনো মানে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে কিনা ভক্তর কাছে জন্মদিনে,
দিস ইজ ভেরি আউট অফ দ্য বক্স আর কি। হ্যাঁ, এরকম অদ্ভুত বলবো না, বাট সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে যে আমার কিছু ফ্যান্স তো আছে যারা হচ্ছে একদম ওই তারিখটা মার্ক করে রাখে যে আমার জন্মদিন কবে, তো তারা গিফট পাঠাতে চায়। এখন সবাইকে তো আর আমি আমার অ্যাড্রেস দিব না, তো গিফট পাঠাতে চায়। এখন আমি কি বলবো, পরে আমার পেজ থেকে আমি হচ্ছে বলি যে বাবার নাম্বার দিয়ে দিই, বাবার সাথে যোগাযোগ করেন। তো এমনও হয়েছে যে একজন ভক্ত আমার সাথে দেখা করতে এসেছে ঢাকায় দেখা করতে এসেছে, কিন্তু সেই সময় আমি কোনো একটা কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমি পরে বাবাকে বলেছি যে বাবা তুমি যে দেখা করো, তারপর বললেন হ্যাঁ, তারপরে আব্বু যেই দেখা করেছে তার সাথে। তো এই ব্যাপারটা ভীষণ মজার ছিল। বাবা ওয়াজ অলওয়েজ অসাধারণ, এবং আন্টিও পুষ্পিতার মাও চমৎকার। জিজ্ঞেস করলাম আমার পুষ্পিতা যে এতটুকু এসেছে, ওনাদের দুজনের সবচেয়ে বড় ভূমিকা। পুষ্পিতার এই জিনিসটা আমি জানতে ইচ্ছা করে খুব, যে যখন খুদে গানরাজ হলে তুমি, তখন তোমার অ্যাচিভমেন্টটা শুরু হলো, তারপর তুমি হাঁটা শুরু করলে এই যাত্রায় যেখানে তুমি আজকে আসো বসে। জীবন তো প্রতিদিন বদলেছে অল্প অল্প করে, তোমার ভক্ত বেড়েছে, বিস্তৃতি গ্লোবাল হয়েছে আস্তে আস্তে। তো এটাকে আসলে কীভাবে ইভ্যালুয়েট করবে আজকে যদি বলি যে আজকে যেমন জন্মদিন গেল তোমার, আজকে জন্মদিন কীভাবে ইভ্যালুয়েশনটা করবে যে আমার যাত্রাটা এরকম ছিল, আজকে আমি এখানে আছি বা সামনে এইভাবে দেখতে চাই? ছোটবেলায় তো আসলে জন্মদিন বলি বা যেরকমই জীবন বলি একটু অন্যরকম ছিল। তো যখন খুদে গানাচের প্ল্যাটফর্ম পেলাম তারপর তো একটু আলাদা। তো ছোটবেলায় ছিল যে ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করা হতো, আর এখন আলাদা করে একটা দায়িত্ব পড়ে যায় আমার ফ্যানদের জন্য কিছু করা। প্রচুর ভক্ত আছে ঢাকার মধ্যে, আমি জানি, আমরা যখন যাই চেষ্টা করি, আর তারা সবসময় হচ্ছে মানে আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিতে থাকে যে নতুন গান কবে আসছে বা নতুন কাজ কবে আসছে। তো এই ব্যাপারটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়। ইভেন এরকম মেসেজও পেয়েছি যে জন্মদিন উপলক্ষে নতুন কোনো গান আসছে কিনা। তো ছোটবেলা আর বড়বেলার মধ্যে এই ডিফারেন্সটা তো আছে যে ছোটবেলায় তাদেরকে পাইনি, বাট বড়বেলায় আসলে তাদের সবাইকে নিয়ে একসাথে করে জন্মদিনটা সেলিব্রেট করতে পারছি। খুবই সুন্দর, খুবই থটফুল। এবং জীবন ভাই, আপনার মানে মিউজিক্যাল এভলিউশনটা খুবই চমৎকার। আপনি আমাদের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যামের সঙ্গে কাজ করেছেন, আপনার লেখা গান তিনি গিয়েছেন। আজকে যদি ওর কথাও যদি বলি, আজকে আমারও সৌভাগ্য হয়েছে ভাইয়ার লেখা গান করার। আমি জন্মদিনে ফিরেছিলাম, তাই জন্য এখন বলি। আচ্ছা, হ্যাঁ। সো মানে এই যে ইভলিউশন, এই যে টাইম লাইনটা আপনার এত লম্বা, এত কিছু হলো, কেমন লাগে আসলে জীবন ভাই? এটা আসলে আমার মনে হয় আমি যদি আবার আরো 1000 বার জন্মগ্রহণ করি, আমি এই মানে মিউজিক্যালি আমি এই জন্মে যতটুকু আসছি ওটুকু আসতে পারবো না। এটা এতই কঠিন, সত্য কথা যেটা। কারণ অনেক কিছু প্রসেস একসাথে আগাতে আগাতে আমরা অনেক চেষ্টা সাধনা সাথে ভাগ্য অনেক কিছু মিলে কিন্তু ভাগ্য কতটুকু লাগে? হ্যাঁ, ভাগ্য, প্রচন্ড পরিশ্রম, তারপর আমরা হয়তো একটা স্বপ্নের কাছাকাছি আসি। তো এটা তো আসলে এমন একটা জায়গায় গেলে আমরা চাইলেই আসলে সবকিছু হয়ে যায় না। অনেক কিছুর একটা মেলবন্ধন একসাথে করতে হয়, অনেক কিছু সমন্বয় হতে হয়, তারপরে সেটা সম্ভব হয়। তো আমি মিউজিক্যালি আমি অনেক হ্যাপি একজন পার্সন, সত্যি কথা আমি সবাইকে বলি। মিউজিক্যালি আমি খুবই খুশি, হ্যাপি পার্সন। আমার আর এখানে বাকি জীবন যতটুকু পাবো, কাজ তো করবেন সামনে। হ্যাঁ, অবশ্যই করবো, মানে যা পাবো সেটা আমার বোনাস। এবং একটা অনুভূতির জায়গা একটু টাচ করতে চাই। যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, তখন যখন মাকে গিয়ে বললেন যে আমি জাতীয় পুরস্কার পেলাম এবং যোগ্যভাবেই পেলেন, তখন মানে মাকে নিয়ে রিসিভও করলেন। ইনফ্যাক্ট এটা আসলে মনে পড়ে ওই সময় আসলে ভিতরে কি চলছিল, আসলে মনে পড়ে কি? ভিতরে আসলে আমার যখন মাত্র 4 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। তো আমার মার তো মানে কষ্টের আর কোনো শেষ নেই। আমি জাস্ট হচ্ছে আমার একটা জিনিস আমার মাথায় তখন মাথায় করতেছিল যে যখন ছোটোবেলায় ভোরবেলা নামাজ শেষ করে আমার আম্মা মানে কান্না করতো আমাদেরকে নিয়ে, মানে ফজরের নামাজ পড়ে বিছানার মধ্যে কান্না করতো। মানে বাবা নাই, আমরা আমার ছোটো ভাইটা পেটে ছিল প্রথমে, তারপর আমার বাবা মারা যাওয়া 4 মাস পর ওর জন্ম হলো। বড় বোন কী করবে আমাদেরকে নিয়ে, মানে মনে হয় যে একটা সাগরের মধ্যে উনি ডুবে আছে। তো আমার ওই যে কান্না দৃশ্যটা না, এইটা আমার মানে মাথার মধ্যে কাজ করতেছিল যে আমার মায়ের যে কান্নাটা, সেটা কিছুটা হইলেও হাসিতে। মা কি বলেন, এক্সপ্রেস করেন ফিলিংটা কখনো করেছেন? চেষ্টা করি ফিলিংস বলার চেষ্টা করি। আর মায়েরা তো আসলে নিজ থেকেই সব কিছু বুঝতে পারে। এবং আমি সবসময় চেষ্টা করি আমার মাকে আমি আমার সামর্থ্যের মধ্যে আচরণে যতভাবে পারা যায়, মানে আমি মনে করি যে আমার মা বেঁচে থাকতে থাকতে আমি যদি আমার মাকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসাটা দিতে পারি, এবং এর উপর আর কোনো কিছু হয় না। এবং আমি মনে করি এটাই সবচেয়ে বড় শক্তি, এবং আমার লাইফে আসলে আমার মাই আমার সবচেয়ে বড় শক্তি। ইউ লুক লাইক এ ব্লেসড চাইল্ড, মানে জীবনে দেখলে বোঝা যায় কিন্তু না অনেক বেশি ব্লেসড। বা পুষ্পিতার ক্ষেত্রে যদি আসি,
আপনি স্ট্রাগলের গল্প একটু অল্প অল্প করে শোনার চেষ্টা করবো। জীবন সঙ্গে সবসময় হাসির কথা বলে, ভালো কথা বলা হয়, সেলিব্রেশনটা বেশি করি আমরা সবসময়। কিন্তু পুষ্পিতার কাছে জিজ্ঞেস করি, পুষ্পিতার ক্ষেত্রে আসলে এই জায়গাটা কেমন? বাবা মার একই রকমই নিশ্চয়ই অবদান অনেক বেশি। তারপর অবশ্যই ছোটবেলা থেকে বাবা মার অবদান ছিল বলেই আসলে আজকে এই পর্যন্ত আসতে আমরা পেরেছি। দেখিওছি একদম ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় বাবার হাত ধরেই সব জায়গায় যেতাম। ইভেন এই যে খুদেগানাজে অংশগ্রহণ করা, আমি কিন্তু 2013 সালে একবার অংশগ্রহণ করেছিলাম খুদেগানাজে, তো সেখানে তো ক্যাম্প রাউন্ডেই বাদ পড়ে যাই। তারপর আবার 15 সালে এসেছি। তো এই সমস্ত ব্যাপার আসলে বাবাই টিভিতে স্ক্রলে থাকা, সেখানে দেখেছি যে রেজিস্ট্রেশন কবে, তো তারপর সেভাবে বাবা সবসময় প্রত্যেকটা কম্পিটিশনে আমি বাবার হাত ধরেই গিয়েছি। আর যখন ছোটবেলায় মা খেয়াল করেছেন যে আমি গুনগুন করে গান গাইতাম বা টিভি বা রেডিও থেকে শুনে শুনে কি করতাম, এক রুমে গান শুনতাম, অন্য রুমে যে আবার ওই গানটা একইভাবে গাইবার চেষ্টা করতাম। তো এই ব্যাপারটা দেখে আসলে আমাকে গানে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করে সংস্কৃতি মনে বেশি কি আন্টি আঙ্কেল? বলবো যে দুইজনই আসলে। আমার বাবা আবৃত্তি উপস্থাপনা এবং সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, আর মা ছোটবেলা থেকেই গান করতেন। তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে বেড়ে ওঠা, তো তাদের জন্য আসলে এতদূর আসা। তবে পুষ্পিতাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো কাছ থেকে দেখেছি, আমার মনে হয় পুষ্পিতার একটা ম্যাজিক্যাল যে ব্যাপার সেটা হচ্ছে ও তো 15তে ছিল খুদেগানটা, যে এখন 25-10 বছর। তো ওই 10 বছর আগে যতটুকু ওর ফোকাস ছিল, ও যে জায়গা ছিল, আমরা এই লাস্ট 10 বছরে সে এত পরিশ্রম করেছে, এত চেষ্টা করেছে, অব্যাহত রেখেছে, এবং যার কারণে আমি মনে করি মানে অনেক সময় হয় যে একটা কম্পিটিশন থেকে আসার পর পরের 10 বছর খুঁজে পাওয়া যায় না, হারাই যায়। কিন্তু আমি মনে করি সে আগে যেখানে ছিল ওখান থেকে তার চারিপাশ মিলিয়ে সে নিজেকে আরো বেশি শক্তিশালী করেছে এবং জায়গাটাকে সুন্দর করেছে, এবং পরিচিতির জায়গাটা থেকে, সব জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে সে অনেক আলোকিত হয়েছে আগে। রাইট। এবং একটা মজার ব্যাপার হচ্ছে পুষ্পিতাই টাচ করলো যে এই যে 2 বছর আগে ক্যাম্প থেকে বাদ পড়লে, এটা খুব এটা মানে কি বলবো আবেগের অনুভূতির একটা ব্যাপার। সেখান থেকে আবার মুকুট নিয়ে ফিরলে পরে এইটা আসলে কেমন লাগে? এটা কিন্তু অনেক মানে বড় একটা ব্যাপার, তাই না? এটা আসলে তাও আবার আমার আইডল শ্রদ্ধা কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাম, উনার হাত থেকে আমি মুকুটটা পড়তে পেরেছি, তো সেইটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। তো এই যে 13 সালে যখন বাদ পড়লাম, তখনই আমার মনের মধ্যে একটা জেদ কাজ করতো যে কেন বাদ পড়লাম, কি এমন ঘাটতি ছিল। তারপর চেষ্টা করলাম নিজেকে কিভাবে একটু তৈরি করা যায়, গলা দিয়ে সেটা জিতা কত কঠিন ব্যাপার। একদম। তো 15 সালে আবার দিলাম, ওরকম ফোকাস ছিল না যে চ্যাম্পিয়ন হব বা কিছু হব। তো আস্তে আস্তে একটার পর একটা ধাপ অতিক্রম করছি, ভয়েস অফ দ্য ডে হচ্ছি, গুণী শিল্পীদের, গুণী মানুষদের সান্নিধ্য পাচ্ছি। তো এভাবে আস্তে আস্তে গ্র্যান্ড ফিনালেতে হুট করে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। জার্নিটা কিন্তু অনেক মজার তোমাদের, তাই না? মানে ক্যাম্পে থাকা, একটা পরিবারের সঙ্গে, পরিবার বড় হচ্ছে ধীরে পুরো ধীরে। জার্নিটাই আসলে একদম সব সেখান থেকে একদম ছোটা হলো নাকি একসাথে থেকে গেলাম সবাই, বড় হতে থাকলাম। জীবন ভাইয়ের আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে এই যে স্ট্রাগল করতে করতে বললেন যে মফস্বল থেকে আপনি ঢাকায় এসেছেন, কখনো তো ভাবেননি যে রুনা লায়লা ম্যাম আপনার গান গাইবেন কোনো একদিন? আসলে হয় কি, আমরা যখন কোনো কিছু শুরু করি, আমরা কিন্তু ক্ষুদ্র থেকে শুরু করি। প্রথমত তো স্বপ্ন ছিল যে একটা গান আমার বের হবে, যে আমার জীবন আমার কোনো কিছুই চাই না, আমার একটা গান হতে হবে, একটা গান প্রকাশিত হবে, এটাই ছিল স্বপ্ন যখন ঢাকায় আসছি। তো হয় কি, আমরা যখন একটা কাজ করতে থাকি, চেষ্টা করতে থাকি, একটা প্রসেসের মধ্যে যখন যেতে থাকি, তখন স্বপ্নগুলো বড় হতে থাকে, আমরা বড় হই, আমাদের সাথে সাথে আমাদের স্বপ্নগুলো বড় হয়, এবং ওই সময়ে এসে ওইটাকেই স্বাভাবিক মনে হয়। সত্যি কথা, এখানে তাহলে জিজ্ঞেস করতে মনে হয় যে আজকে স্বপ্ন কি, যদি বলি সামনের দিকে কি স্বপ্ন থাকে? আমার সত্যি কথা মানে গান নিয়ে আমার মনে হয় আল্লাহ আমাকে অনেক দিয়েছে। তবে হ্যাঁ, যদি কখনো সুযোগ থাকে আমি চাইবো যে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কখনো যদি ওনাদের গান আমি যদি লিখতে পারি, এটা আমার একটা যদি ইচ্ছা আর কি, যদি হয়। আমি ভাগ্যবান যে আমি বলিউডের তো আরো অনেকের গানই করেছি, যে জুবিন গার্গ কিছুদিন আগে মারা গেলেন, এবং আমি 15 সালের দিকে প্রেমী সিনেমায় আমার একটা গান ছিল ওনার গাওয়া, অনেক তো কথা ছিল, এবং ওই গানটা উনি মারা যাওয়ার পরে যে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষ গানটাকে তুলে ধরেছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমি মনে করি। জুবিন নটিয়াল আমার গান করেছেন যে অন্তরাত্মা সিনেমায়, এছাড়া সৌমিতা, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, রূপম ইসলাম, ওনাদেরও আমি গান করতে পেরেছি। ওই মানে ওই জায়গা থেকে ভালো লাগে এবং মানে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এটা তো কোনো প্ল্যান ছিলই না ইনফ্যাক্ট, কিন্তু এই যে এত দূরে আসলে হতে হতে হয়ে যায়। এবং বাংলাদেশের যে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা শ্রদ্ধা, ওনারা দুজন একসাথে আমার একটা গানে গেয়েছেন 14 সালে, যে এনটিভির দলছুট প্রজাপতি নাটকের টাইটেল গান ছিল, দুজন একসাথে গেয়েছেন গানটা, এবং ফরিদ আহমেদ ভাইয়ের সুসঙ্গীত ছিল। আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে কাজ করেছি, ওনার সুরে গান করেছি। কেউ বাদ নেই বলে, কেউ কি বাদ পড়েছে? এগুলো প্রাপ্তি আর কি। তো আমি যেটা বলছিলাম যে হয়তো একটা গান লিখতে এসেছি, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য বড় বড় কাজের অংশ হতে পেরেছি,
এটা আপনার প্রতিভার কারণে আসলে, তাছাড়া যাওয়া যায় না এত দূরে আসলে। এবং নতুন কাজের কথা জিজ্ঞেস করি, আমি জানি জীবন ভাই অনেক গান নিয়ে পরিকল্পনা আছেন এবং কাজ করছেন, এখন আজকে যদি পরিকল্পনার কথা জিজ্ঞেস করি কি বলবেন? নতুন রিলিজ কি আছে সামনে? এই মুহূর্তে তো একটু আমাদের স্লো ইন্ডাস্ট্রি, আপনি জানেন সবকিছু মিলে পট পরিবর্তনের পর বা নানানভাবে কাজও কম, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রি সবকিছু মিলে একটা একটু খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমরা আশা করি দ্রুত এগুলো ঠিক হবে। আর নতুন কাজের কথা যেটা বলছেন সেটা হচ্ছে এই কয়েকদিন আগে একটা গান আমার এসেছে, সেটা হচ্ছে মিলন এবং হচ্ছে পূজার গাওয়া চোখটা চয়ে তুমি, এটা ইমরানের সুসংগীত করা। তারও আগে আমি প্রথমবার মতো ইত্যাদি একটা গান করেছি, প্রথমবার, হ্যাঁ আমাকে না বলে, এবং গানটা গেয়েছিলেন শ্রদ্ধেয় রবি চৌধুরী এবং চাকি আলমগীর আপা। অনেকদিন বাদে হ্যাঁ, এরকম একটা চমৎকার ইমরানের সুসংগীত, এই গানগুলোর জন্য প্রচুর ভালোবাসা পেয়েছি। আর সামনে হচ্ছে দুইটা সিনেমার নাম বলা যাবে না, দুইটা সিনেমার গান করেছি সম্প্রতি ইমরানের সাথে। আরেকটা গান আরেকজনের সাথে হওয়ার কথা আছে। আমি জানি যে আপনার হয়তো কখনো না কখনো স্বপ্ন হয়েছে, নিজের মনের ভিতরে চিন্তা করেছেন যে আপনি ইত্যাদিতে একটা কাজ করবেন। না সত্যি, কারণ হচ্ছে এটা তো আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে BTV, আমাদের যে প্রজন্ম, বিটিভি হচ্ছে আমাদের মানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, এবং বিটিভি সবচেয়ে বড় অনুষ্ঠান, ইনফ্যাক্ট বাংলাদেশের আমাদের ইত্যাদি। তো এইটা তো আসলে যখন লিখি তখন তো নানানভাবে এটা একটা উৎসাহের একটা জায়গা ছিল, এটা একটা ভালোবাসার জায়গা, এবং আমাদের স্মৃতির মধ্যে তো ইত্যাদি আসলে ঢুকে আছে। তো সেই ইত্যাদিতে একটা গান করতে পারা, এটা আসলে ভালো লাগে। সেই কি বলে জৌলস কিন্তু একদম আগের মতো ইনট্যাক্ট আছে। মানুষ এটা আসলে শহরে তো অনেক কিছু অনেক রকম, কিন্তু মফস্বলের অনেক জায়গায় এখনো, বাংলাদেশে এখনো অনেক জায়গা আছে বিটিভি ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। তো এবং যারা ইত্যাদি ছোটবেলা থেকে অনেক প্রজন্মই তো আসলে ইত্যাদির সাথে কানেক্টেড, শিল্পী আমাদের উপহার দিয়েছে এই অনুষ্ঠান, রাইট? হ্যাঁ, তো ওই জায়গা থেকে তো এটা একটা ভালো লাগার বিষয়। এই যে ক্যাসেট থেকে আপনার শুরুটা হয়েছে আমার মনে হয়, এবং আমরা যে ক্যাসেট রেকর্ড করতাম, তারপর হচ্ছে সিডি এলো, সিডির পরে ডিভিডি এলো, এরপরে মিউজিক ভিডিও, তারপর মিউজিক ভিডিও সেই এটার আপলিফট করতে 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 ফিল্মের গান প্লেব্যাক সবকিছু। এখন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো করে একটা গান রিলিজ করলে হচ্ছে এয়ার হবে, সেটা প্ল্যাটফর্মগুলোতে থাকবে। এই এভলিউশনটা আসলে আপনার জন্য কতটুকু প্রো ছিল আর কম ছিল? আমি তো একদম পুরো সব জিনিসই পাই, ক্যাসেট থেকে আমার যে প্রথম যে গান 2006 ডিসেম্বরে বের হয় হৃদয় রাখ, তখন ওটা ক্যাসেট ছিল, সিডিও ছিল। তো এরপরে আমরা দেখলাম যে পেন ড্রাইভে করে গান শোনা, তারপর হচ্ছে যে এখন তো আর কত ইউটিউব, ফেসবুক, নানানভাবে প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড ছিলাম। তো ভাগ্যবান যে ক্যাসেটও পেয়েছি আর কি। এখন অনেকে তো পরবর্তী যারা, তারা তো ক্যাসেট দেখে নাই, ওই অভিজ্ঞতার সাথে আসলে সম্পৃক্ত হয় নাই। বিশেষ করে ক্যাসেটে যে নামটা থাকা, একটু ছুঁয়ে দেখা, কাভারটা হাতে নেওয়া, বারবার পৃষ্ঠাগুলো উল্টানো, নিজের নামটা খোঁজা, বা কারা গানগুলো লিখছে, হ্যাঁ, এইটার অনুভূতিটাই অন্যরকম। এবং আমি কিন্তু ক্যাসেট থেকে অনেক কিছু শিখেছিও। অন্যদের যে গানগুলো তখন হচ্ছে এগুলো নিয়ে নিয়ে পড়তাম, যে লেখাটা কিভাবে মিলাচ্ছে কিভাবে। এই অভিজ্ঞতাটা আসলে আমরা এখন যারা, তারা তো বঞ্চিত হচ্ছে। এত বড় একটা কাগজ বেরোতো ভাঁজ খুলে, তাই না? একদম। এবং সত্যি পুষ্পিত ক্যাসেট পেয়েছো নিশ্চয়ই? ক্যাসেট দোকানে ভিড় করা, বারবার যাওয়া, একটা ফিতা নষ্ট হলে এটা আবার ঠিক করতে যাওয়া, কস্টেপ দিয়েও সেটাকে লাগানো, রিওয়ান্ড হতো না। আমি যখন আমার গান সাউন্ডটেক থেকে বের হয়, আমি তো কোম্পানিতে গিয়েছিলাম, তো হাজার হাজার ক্যাসেট এবং সাজিয়ে রেখেছে, অনেকে থাকতো কিন্তু বাড়িতে। হ্যাঁ, এবং আমাদের বাড়িতে এখনো আছে, কার্টুন করা হচ্ছে, নিয়ে যাচ্ছে, এরকম আমার সব ক্যাসেট বা সিডি আমার কাছে জমা আছে। ক্যাসেটের সেই জমানো সেটা ব্যাপারই অন্য। একবার ক্যাসেটের সেই কাভারের যে পিকচার, সেটা আবার পোস্টার হতো। একদম একদম একদম। এবং পুষ্পিতা ক্যাসেট তুমি তো ক্যাসেটে করতে পারোনি না, আমি হচ্ছে যখন খুদে গানের থেকে বের হয়েছি 2016 সালে, আমার মৌলিক গানের একটা একক অ্যালবাম বের হয়েছিল, সেটা ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে বের হয়েছিল, চ্যানেলের তরফ থেকে একটা গিফট। তো সেই অনুযায়ী আমি হচ্ছে আমার একটা ক্যাসেট থেকে গেছে, আমার ক্যাসেট না সিডি, সিডি কম্প্যাক্ট ডিস্ক। আমি তখন করছি ওগুলো, হ্যাঁ সেই সময় কথা। তো সিডি, নিজের সিডি যখন বের হলো ফার্স্ট, তখন তো তোমার তো জানা ছিল নিশ্চয়ই, পরে যখন আমাদের ফাইনালেতে মনে হয় তোমাকে অ্যানাউন্স করলো যে তোমার একটা সিডি হবে, আমি জানি সেটা। এবং সেখানে শোনার পর তো সিডি যখন বের হলো, যখন হাতে পেলে, তখন কেমন লাগে? অন্যরকম একটা অনুভূতি, মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি এরকম লাগছিল। একদম নিজের, আমার ছবি, আমার কভার, সবকিছু আমার। আর তখন তো অনেক ছোট ছিলাম, দেখা গেছে যে ওই অ্যালবামে 10টার মতো গান ছিল। তো তখন ছোট ছিলাম, একটু ইম্যাচিওর ভয়েসে গানগুলো গাওয়া। এখন আবার এই সময় এসে মনে হয় কি ওই গানগুলো আবার গাই, আবার নতুন করে করি। অবাক ছিল। এবং পুষ্পিতার কোন গানটা দর্শকদের দেখাবো বলো, তোমার কোন গানটা তুমি দেখাতে চাও? রিসেন্টলি আমার নতুন একটি গান রিলিজ হয়েছে, প্রাণের বন্ধু শিরোনামে, তো সেই গানটা চলুন দর্শক দেখে আবার।
একটু খালি গলায় গাইতে হবে, কিন্তু গলা তো ঠিক আছে আজকে। হ্যাঁ খালি গলায় বরং কিন্তু আমি শুনি। খালি গলায় জীবন ভাইয়ের লেখা একটা গান গাই। শোনাও। আচ্ছা আমার সৌভাগ্য হয়েছে ভাইয়ার লেখা একটি গান করবার, এবং সেই গানটি জানি তোর সময় নেই এই শিরোনামে আমার ইউটিউব চ্যানেল, নিজস্ব ইউটিউব চ্যানেল চলো না শুনি। নুজহাত সাবিহা পুষ্পিতা থেকে রিলিজ হয়েছিল, তো Alright. সেই গানটি করছি। চলো। গানটা সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার মাসুদ। শাহরিয়ার মার্সেল। জানি তোর সময় নেই আমাকে ভাবার, তবু মন আশা করে কাছে যাবার। জানি তোর সময় নেই আমাকে ভাবার, তবু মন আশা করে কাছে যাবার। একা একা নিজে নিজে অভিমানে যাই ভেজে, নেই তো সুযোগ তোর পাশে দাঁড়াবার। জানি তোর সময় নেই আমাকে ভাবার, তবু মন আশা করে কাছে যাবার। পুরো উইচক্রাফট কিন্তু মানে একজন লিখেছে, খুব সুন্দর গাইলেন, গাইছে সুন্দর, হ্যাঁ, খুব thank সুন্দর। you. এবং পুষ্পিতা প্রত্যেক দিন আমার মনে বেটার হচ্ছে, প্রতিদিন একদম better। এটাই যেটা একটু আগে এটাই বলছিলাম, আসলে চেষ্টাটা লাগে। ধরা যাক আমরা কোনো একটা অবস্থান পেলেও আমরা যদি পরবর্তী ধাপে ওই চেষ্টা অব্যাহত না রাখি, হ্যাঁ, একদম, ওই একদম। ওইভাবে লেগে না থাকি, কারণ পড়াটা সহজ, হ্যাঁ কারণ হ্যাঁ টিকে রাখা যে অনেক কোনো বেশি। ক্ষেত্রে আমরা যদি কোনো একটা অফিসেও কাজ করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিদিন কিছু কিছু শিখবো এবং অবশ্যই। সেটাকে আরো বেশি বেটার করার চেষ্টা করবো। তাহলে music আমি video- তো একটা music আসলে video দেখাতে আছি, চাই তোমার। আমি তো আসলে আছি, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার পাশে আপনাদের মতো মানুষজন নিশ্চয়ই, থাকলে নিশ্চয়ই। আমরা আসলে তোমার fan তো। পথটা আরো ইনশাআল্লাহ, সহজ হবে। ইনশাআল্লাহ, অনেকের জন্য গান লিখেছেন, তোমার জন্য লিখে ফেলবে নিশ্চয়ই কখনো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুযোগ থাকলে অবশ্যই। তোমার ইচ্ছে তো আছে এমনি। অবশ্যই ইচ্ছে ইচ্ছা কার আছে। থাকবে না? এটা এমন একটা জিনিস আবার একটু আসলে, জিজ্ঞেস করলাম কি বলো। সবচেয়ে বড় ইচ্ছাই থাকে আসলে। রাইট, প্রত্যেক প্লেব্যাকটাই আসলে শিল্পীরই আসলে ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে প্লেব্যাক করার। রাইট। এবং তোমার কারণটা তুমি বলতে পারবে কেন থাকে, তোমার ইচ্ছাটা কেন তো বেশি প্লেব্যাক করার জন্য, কি মনে হয়? ইচ্ছাটা কেন বেশি? আমার কাছে মনে হয় যে আমি যেই ধরনের গান গাই বা যেরকম গান গাই, আমার মনে হয় প্লেব্যাকের জন্য একদম, আমার এটা গলাটা ঠিক ফিট। আছে, এটা একদম ঠিক বলেছো। ট্রু, এবং হচ্ছে আরো আমার মনে হয় আরো 5 ইয়ার্স পরে ও আরো দুর্দান্ত গাবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো আপনি তো আছেন জীবন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এসেছেন। আবার বিলেটেড হ্যাপি বার্থডে দুজনকে। থ্যাংক ইউ। আগামী বছরটা ভালো কাটুক পুরোটা, এই প্রত্যাশা নিয়ে প্রিয় দর্শক আজকের আয়োজন শেষ করছি। আজকের আড্ডা এই পর্যন্ত, আগামী পর্ব দেখা হবে নিশ্চয়ই।